ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা জানবো ব্যালেন্সিং এবং ভাইব্রেশন সম্বন্ধে। এটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আমাদের সেমিস্টার এক্সামের জন্য। প্রথমত দেখো, কিছু ডেফিনেশন আমাদের আছে, সেই ডেফিনেশনগুলো আমরা দেখে নিই। প্রথমত ফ্রি বা ন্যাচারাল ভাইব্রেশন জিনিসটা ঠিক কী, ঠিক আছে? দেখো, কোনো বডিতে দেখো ইনিশিয়ালি ভাইব্রেশন ক্রিয়েট হওয়ার পরে বা ইনিশিয়ালি একটা ফোর্স আমি দিলাম, তারপরে যদি তার মধ্যে কোনো ফ্রিকশনাল রেজিস্ট্যান্স কিংবা এক্সটার্নাল কোনো ফোর্স না থাকে, তাহলে যে ভাইব্রেশনটা থাকে সেটাকেই আমরা বলছি ন্যাচারাল ভাইব্রেশন বা ফ্রি ভাইব্রেশন, ঠিক আছে? এরপর আছে ড্যাম্পড ভাইব্রেশন। ড্যাম্পড ভাইব্রেশন মানে ভাইব্রেশন ক্রিয়েট হওয়ার পরে যদি গ্র্যাজুয়ালি তার মধ্যে ফ্রিকশনাল এবং আদার রেজিস্ট্যান্সগুলো অ্যাভেলেবল থাকে, তাহলে যে ভাইব্রেশনটা হয় সেই ভাইব্রেশনকে আমরা বলছি ড্যাম্পড ভাইব্রেশন। ফোর্স ভাইব্রেশন আমাদের তখনই ক্রিয়েট হবে যখন এক্সটার্নাল ফোর্স ভাইব্রেশনের জন্য কজ হয়ে দাঁড়াবে, কারণ হয়ে দাঁড়াবে, ঠিক আছে? এবারে টাইম পিরিয়ড নিয়ে যদি আমরা আলোচনা করি, টাইম পিরিয়ড হচ্ছে একটা পার্টিকুলার সাইকেল কমপ্লিট হতে গেলে যে পরিমাণ টাইম আমার দরকার, ঠিক আছে? তারপরে আসছে সাইকেল মানে হচ্ছে ওয়ান টাইম পিরিয়ড, মানে একটা টাইম পিরিয়ডের মধ্যে যতটা তার মোশন কমপ্লিট হচ্ছে, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি হচ্ছে এক সেকেন্ডে যতগুলো আমাদের সাইক্লিক প্রসেস কমপ্লিট হচ্ছে, সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, এন নাম্বার সব হতে পারে, ঠিক আছে? এর যে ইউনিট তাকে আমরা হার্টজ বলি বা সাইকেলস পার সেকেন্ড। এবার আসছে রেজোনেন্স জিনিসটা হচ্ছে যখনই কোনো একটা বডির মধ্যে এক্সটার্নাল ফোর্স থাকছে, ঠিক আছে? তো সে এক্সটার্নাল ফোর্সটা নিজস্ব একটা ভাইব্রেশন ক্রিয়েট করছে এবং বডির একটা ভাইব্রেশন আছে, তো এই দুটো ভাইব্রেশন যখন মিলে যায় একসঙ্গে, ঠিক আছে, তখন দেখা যায় টোটাল অ্যাম্প্লিটিউড মানে ভাইব্রেশনের যে ম্যাগনিটিউডটা সেইটা কিন্তু বাড়তে থাকে, ঠিক আছে? এই রকম কন্ডিশনটা কিন্তু খুবই ডেঞ্জারাস আমাদের যে কোনো মেশিন পার্টসের জন্য। এবার আসছে টাইপস অফ ভাইব্রেশনের কী কী টাইপ আছে। অ্যাকচুয়ালি আমাদের বেসিক্যালি 3 ধরনের ভাইব্রেশন আমরা থিওরি অফ মেশিনে জানবো, যার মধ্যে প্রথমত হচ্ছে লঙ্গিটিউডিনাল ভাইব্রেশনস, যেটা মানে একটা শ্যাফটকে বা একটা মেশিন পার্টসকে যদি লেন্থ অ্যাক্সিস বরাবর আমরা একটা ভাইব্রেশন ফিল করতে থাকি বা লেন্থ অ্যাক্সিস বরাবর যদি তার কোনো ভাইব্রেশন থাকে, তাহলে সেই ভাইব্রেশনটাকে আমরা বলছি লঙ্গিটিউডিনাল ভাইব্রেশন। দ্বিতীয়ত থাকছে ট্রান্সভার্স ভাইব্রেশন, যেটা হচ্ছে আমি একটা পার্টিকুলার শ্যাফটের মধ্যে, ধরো এখানে ছবিতে একটা মাস ইনক্লুড করেছি এবং সেখানে ল্যাটারালি আমি একটা ভাইব্রেশন ক্রিয়েট করছি। মানে ফিগার বি বা 2 নম্বর ফিগারে যদি আমরা দেখি, মাসটা আছে এখানে, মাসের আমি বাম দিকে ওই মাসটাকে কিছুটা নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, তো এখন যে ভাইব্রেশনটা ক্রিয়েট হবে জাস্ট লাইক পেন্ডুলাম, তো এইরকম ভাইব্রেশনটাকে আমরা বলছি ট্রান্সভার্স ভাইব্রেশন। 3 নম্বর হচ্ছে টর্সনাল ভাইব্রেশন। কোনো একটা মেশিন পার্টসকে বা কোনো একটা শ্যাফটকে দেখা গেল আমি বারবার টুইস্ট করছি এবং আনটুইস্ট করছি, যদি এরকমভাবে ভাইব্রেশন ক্রিয়েট হয়, টুইস্টিং ভাইব্রেশন যেটা এরকমভাবে যদি ক্রিয়েট হয় তাহলে সেটাকে আমরা বলবো টর্সনাল ভাইব্রেশন, ঠিক আছে? এবার আসছে একটা ইম্পর্টেন্ট থিওরি বেসিক্যালি, যেটা হচ্ছে হোয়াই ইজ ব্যালেন্সিং অফ রোটেটিং পার্টস নেসেসারি ফর হাই স্পিড ইঞ্জিনস। হাই স্পিড ইঞ্জিনে কেনই বা রোটারি মাস যেগুলো আছে সেখানে ব্যালেন্সিং প্রয়োজন হয়, ঠিক আছে? তো প্রথমত দেখো, ব্যালেন্সিং প্রয়োজন তখনই দরকার যখন ফ্ল্যাকচুয়েশনটা বেশি থাকবে, ঠিক আছে? এবারে যদি আমার দেখা গেল যে যখন শ্যাফট ঘুরছে বা মেশিন পার্টস রোটেট করছে, ঠিক আছে, তখন ডাইনামিক ফোর্সগুলো যেগুলো আছে, মানে বডি যখন মোশনে থাকলো তখন যে ফোর্সগুলো অ্যাক্ট করছে, ঠিক আছে, তো তারা কি করে, মানে এই ডাইনামিক ফোর্সগুলো আস্তে আস্তে করে যদি নন ব্যালেন্স থাকে বা ইমব্যালেন্স ফোর্স থাকে, তো সেইখানে কি হয়, মেশিন পার্টসের ওপরে তারা এফেক্ট করে ফেলে, ক্ষতি করে ফেলে। যেমন বিয়ারিংয়ের ওপর ক্ষতি করতে পারে, ঠিক আছে, বা আদার স্ট্রেস যেগুলো জেনারেট হচ্ছে সেই সেই পার্টসগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তার লাইফও কমে যেতে পারে। তো সেই জায়গাতে আমাদের ব্যালেন্সিং দরকার লাগে। দ্বিতীয়ত দেখো, ব্যালেন্সিং যদি না থাকে তাহলে সেখানে অ্যাবনর্মাল ভাইব্রেশন আসতে পারে, নয়েজ আসতে পারে, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য কিন্তু আমাদের মেশিন পার্টসে ভাইব্রেশন দরকার হয়, মানে ব্যালেন্সিংটা দরকার হয়, ঠিক আছে? এবারে বলছে যে এক্সপ্লেন দ্য টার্ম স্ট্যাটিক ব্যালেন্সিং এবং ডাইনামিক ব্যালেন্সিং। স্ট্যাটিক ব্যালেন্সিং জিনিসটা কী এবং ডাইনামিক ব্যালেন্সিং জিনিসটা কী?
স্ট্যাটিক ব্যালেন্সিং মানে হচ্ছে, দেখো একটা রোটারি অবজেক্টকে নিয়েই যদি আমরা আলোচনা করি, ঠিক আছে, তো সেখানে যদি স্ট্যাটিক ব্যালেন্সিংয়ের প্রশ্নে আসি, তাহলে তার মধ্যে যতগুলো সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে, এই সেন্ট্রিফিউগাল ফোর্স যেগুলো আছে, সেই সেন্ট্রিফিউগাল ফোর্সগুলোর রেজাল্টেন্ট যদি জিরো থাকে কোনো বডিতে, তাহলে সেই বডিটাকে আমরা বলবো স্ট্যাটিক্যালি ব্যালেন্সড বডি। আর যদি দেখা যায় যে রেজাল্টেন্ট ফোর্স জিরো আছে এবং তার সাথে যদি তার রেজাল্টেন্ট কাপলস বা মোমেন্ট যদি জিরো হয়, এই দুটো কন্ডিশন যদি ফুলফিল করে, তখন আমরা বলবো সেই বডিটা ডিনামিক্যালি ব্যালেন্স আছে, ঠিক আছে। সো ডিনামিক্যালি ব্যালেন্স থাকতে গেলে সেন্ট্রিফিউগাল ফোর্সকে তো রেজাল্টেন্টকে জিরো হতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওর মধ্যে যে টোটাল নেট টর্ক বা রেজাল্টেন্ট টর্ক বা মোমেন্ট, সেই জিনিসটা কিন্তু জিরো হতে হবে, ঠিক আছে। এবার এই দিক থেকে একটা জিনিস আমরা বলতে পারি যে একটা বডি যদি ডাইনামিক্যালি ব্যালেন্স থাকে, তাহলে সেই জায়গাতে বা সেই বডিতে নিশ্চয়ই স্ট্যাটিক ব্যালেন্সিং আছে। মানে ডাইনামিক ব্যালেন্সিং হতে গেলে যে দুটো কন্ডিশান আছে, তার মধ্যে একটা কন্ডিশান স্ট্যাটিক্যালি ব্যালেন্সড কন্ডিশানে কিন্তু আছে। তাহলে ডিনামিক্যালি যদি ব্যালেন্সিং থাকে, তাহলে সেই জায়গাতে অবশ্যই বডিটা স্ট্যাটিক ব্যালেন্সিংয়ের মধ্যেও আছে। কিন্তু স্ট্যাটিক ব্যালেন্সিং আছে মানে যে সে ডাইনামিক্যালি ব্যালেন্স হবে, সেই ব্যাপারটা কিন্তু নয়। কারণ স্ট্যাটিক ব্যালেন্সিং হতে গেলে শুধুমাত্র আমার রেজাল্টেন্টস অফ সেন্ট্রিফিউগাল ফোর্সেস জিরো হলেই হয়ে যাচ্ছে, কিন্তু ডাইনামিক্যালি হতে গেলে আমাকে সেই জায়গায় তার সাথে সাথে আমার রেজাল্টেন্ট টর্ক যেটা, সেটাকেও জিরো হতে হচ্ছে। তো এখানেও ওই কোশ্চেনটাই আছে যে ডাইনামিক্যালি কোনো বডি যদি ব্যালেন্সে থাকে, সে অবশ্যই স্ট্যাটিক্যালি ব্যালেন্সে থাকবে, এটা দেখে নিও। এবার আমরা চলে আসছি ব্যালেন্সিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং মাস রিভলভিং ইন দ্য সেম প্লেন। মানে একটা প্লেনের মধ্যেই একটা মাস রোটেট করছে, তাকে ব্যালেন্স করতে গেলে কতটা মাস আমাদের দিতে হবে বা কতটা ডিস্টেন্সে ওই মাসটাকে দিতে হবে। তো বেসিক্যালি ধরো একটা শ্যাফটের ওপরে আমি একদিকে ধরো M1 মাস একটাকে দিয়েছি, যেটা শ্যাফটের সেন্টার থেকে R1 ডিস্টেন্সে আছে। তো আমি এখন ওটাকে ব্যালেন্স করার জন্য তার উল্টো দিকে M2 মাস দিচ্ছি এবং R2 ডিস্টেন্সে রাখছি। এখন যখনই এই সিস্টেমটা ঘুরছে, তখন ওই যে মাস যেগুলো আছে M1 আর M2, এই মাসটা কিন্তু একটা সেন্ট্রিফিউগাল ফোর্স এক্সপিরিয়েন্স করছে। সেন্ট্রিফিউগাল ফোর্সের যে ভ্যালু, সেটা আমরা জানি m² ইন্টু R। তাহলে এক নম্বর যে মাসটা আছে M1, সে সেন্ট্রিফিউগাল ফোর্স দেবে m1ω1² ইন্টু R1, এটা দেবে। দু নম্বর যে আছে, সে নিশ্চয়ই এটা দেবে m2ω2² ইন্টু R, এটা দেবে। এখন প্রশ্ন হচ্ছে, একটা শ্যাফট ঘুরছে দুটো মাসকে নিয়ে, তাহলে নিশ্চয়ই তাদের যে রোটেশন যেটা হবে, RPM যেটা হবে, বা আমাদের অ্যাঙ্গুলার স্পিড যেটা হবে, সেটা নিশ্চয়ই সমান হবে। একটা শ্যাফটের ওপরে যেহেতু আমি ওই দুটো মাসকে অ্যাটাচ করেছি, তাহলে সেই জায়গাতে ω1 এবং ω2-র ভ্যালু কিন্তু সেম। সেই জন্য এখানে এই ওমেগা পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। মানে m1ω1² ইন্টু R1 ইজ ইকুয়াল টু m2ω2² ইন্টু R2। তো এখানে ω1 ইকুয়াল টু ω2, সেই জন্য ওমেগাটা ক্যান্সেল আউট হচ্ছে এবং ফাইনালি যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে আমাদের m1 R1 দিস ইকুয়াল টু m2 R2। তো এই ইকুয়েশনটা আমরা এখান থেকে পাবো। মানে বডিটাকে ব্যালেন্স হতে গেলে সেম প্লেনে যদি থাকে বডিটা, তাহলে এই ইকুয়েশনটা ফলো করতে হবে। এবার আসছে, যদি আমি ওই একটা পার্টিকুলার মাস না দিয়ে আমার সেভারাল নাম্বার সব মাস যদি ইনক্লুড থাকে, তাহলে সেই জায়গাতে ব্যালেন্সিংয়ের জন্য আমাকে নিশ্চয়ই আরও একটা মাস ইনক্লুড করতে হবে। তো সেইখানে কি ইকুয়েশনটা আছে সেটা একটু আমরা দেখে নিই, ঠিক আছে। মানে অনেকগুলো মাস একটা শ্যাফটের উপরে ঘুরছে, ওই সিস্টেমটাকে ব্যালেন্স করার জন্য আমাকে ব্যালেন্সিং ফোর্স যেটা দিতে হবে, সেই ফোর্স যে দেবো, সেখানে কতটা মাস আমরা অ্যাটাচ করবো, কতটা ডিস্টেন্সে রাখবো, সেটাই আমাদের মেন উদ্দেশ্য এখান থেকে। আমি এখানে M1, M2, M3 অ্যান্ড M4 এই চারটে মাস নিয়ে আলোচনা করছি। এই চারটে মাস একটা শ্যাফটের উপরে একটা অ্যালাইনমেন্ট মেনটেন করে আমি রেখেছি, যেখানে প্রথম যে মাসটা আছে সেটা শ্যাফটের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তারপর থেকে θ1 অ্যাঙ্গেল করেছে, তারপর থেকে M3 মাসটা θ2 অ্যাঙ্গেল করেছে এবং M4 যে মাসটা আছে সেটা
3 অ্যাঙ্গেল করেছে। বা কেউ এটাকে এভাবেও দেখতে পারো, প্রথমে যে অ্যাঙ্গেলটা আছে যেহেতু সেটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল, সো θ1 = 0, এভাবেও ভাবতে পারো। 2 নম্বর যে মাসটা আছে M2, সেখানে অ্যাঙ্গেল হবে θ2, সেটা একটা ভ্যালিড অ্যাঙ্গেল হবে। M3 মাসটা যেটা আছে সেখানে θ3 অ্যাঙ্গেল হবে, এবং M4 যে মাসটা আছে সেখানে θ4 অ্যাঙ্গেল হবে। প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু স্টার্ট হচ্ছে M1 যেখানে আছে সেই জায়গা থেকে। M1 যে প্লেনটার মধ্যে আছে, M1 যে লাইন বরাবর আছে, সেখান থেকে অ্যাঙ্গেলটা কিন্তু স্টার্ট হবে, এটা মাথায় রাখবে। এখন এই অ্যানালিটিক্যাল মেথডে যদি আমরা দেখি যে এই জায়গায় তাহলে এখানে কত পরিমাণ ফোর্স হচ্ছে বা কত পরিমাণ ফোর্স, ব্যালেন্সিং ফোর্স আমাদের দরকার, কত পরিমাণ ব্যালেন্সিং মাস দরকার, সেই জিনিসটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে প্রথমে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে গিয়ে আমাদের যেহেতু যে প্রথম যে ছবিটা ছিল সেই ছবিটাতে যদি আমরা দেখি যে সেখানে মাস যেটা আছে M1 বাদ দিয়ে বাকি 3টে মাস কিন্তু আমার অ্যাঙ্গুলার ওয়েতে আছে। এবার মেকানিক্সের একটা ছোট্ট জায়গা থেকে যদি আমরা দেখি, মানে কম্পোনেন্টস অফ ফোর্স নিয়ে যদি আমরা দেখি, তাহলে যখনই অ্যাঙ্গুলার ওয়েতে কোনো ফোর্স কাজ করে তার দুটো কম্পোনেন্ট আমরা দেখে থাকি, এক হচ্ছে সাইন কম্পোনেন্ট, এক হচ্ছে কস কম্পোনেন্ট, ঠিক আছে। আরেকটু বেটারভাবে বললে এক হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট, এক হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। এই হরাইজন্টাল কম্পোনেন্ট যেটা আছে সেই কম্পোনেন্টটা সবসময় কস কম্পোনেন্টই হয়, ঠিক আছে। এখন এই কস কম্পোনেন্ট যেটা আছে, যদি আমরা হরাইজন্টাল থেকেই আমরা অ্যাঙ্গেলটাকে বিচার করি, তাহলে অবশ্যই কস কম্পোনেন্টটা হরাইজন্টাল দিকেই হবে। তো প্রথমে আমরা যদি দেখি আমাদের যে ফোর্স যেটা আছে সেই ফোর্স হচ্ছে অবশ্যই সেন্ট্রিফিউগাল ফোর্স, এবং আমরা আগের ইকুয়েশান থেকে দেখলাম যে M1R1 = M2R2, যদি এর থেকেও বেশি মাস থাকতো M3R3, এইভাবেই টার্মসগুলো আসতো। তো M1R1 যেটা আছে এখানে যেহেতু অ্যাঙ্গুলার ওয়ে নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে এই R1-এর জায়গায় আমি R1 cos θ এই কম্পোনেন্টটাকে হরাইজন্টাল কম্পোনেন্টের জন্য বিবেচনা করতে পারি। তাহলে প্রথমে যদি আমরা দেখি যে এখানে 4টে ফোর্স আছে, মানে 4টে মাস আছে। 4টে মাস যেহেতু আছে, তাহলে M1R1 sin θ cos θ1 এটা একটা টার্ম হবে, M2R2 cos θ2 এটা একটা টার্ম হবে, M3R3 cos θ3 এটা একটা টার্ম হবে, এবং M4R4 cos θ4 এই একটা টার্ম হবে। এটা কিন্তু সব হরাইজন্টাল কম্পোনেন্টের দিকটা হলো। ভার্টিক্যাল কম্পোনেন্টের ক্ষেত্রে গেলে সেই জিনিসটা শুধু সাইন কম্পোনেন্টে ট্রান্সফার হয়ে যাবে। মানে ভার্টিক্যাল কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা 4টে পাবো, M1R1 sin θ1, M2R2 sin θ2, M3R3 sin θ3 এবং M4R4 sin θ4। তো এখন এই যে 4টে কম্পোনেন্টস আমরা, মানে দুটো দুটো করে যে কম্পোনেন্ট আমরা প্রত্যেকটা মাসের ক্ষেত্রে দেখলাম, এই সমস্ত কম্পোনেন্টসগুলোকে যদি আমরা একটা সিঙ্গেল ওয়েতে নিয়ে চলে আসি, তাহলে দেখতে পাবো যে হরাইজন্টাল দিক এবং ভার্টিক্যাল দিক দুই দিকেই এই 4টে কম্পোনেন্টসই আছে, 4টে করে কম্পোনেন্ট আছে। এখন এদের যদি সামেশান করে ফেলি, সামেশান মানে হচ্ছে অ্যালজাব্রিক যদি সাম করে ফেলি, তাহলে সেই জায়গাতে আমরা অবশ্যই বলতে পারবো সামেশান FH, মানে হরাইজন্টালি যতগুলো ফোর্স আছে, মানে কস কম্পোনেন্ট যতগুলো আছে তাদের যোগফল। আবার এদিক থেকেও যদি দেখি যে সামেশান FV, মানে ভার্টিক্যালি যতগুলো কম্পোনেন্টস আছে, যতগুলো ফোর্স আছে তার অ্যাডিশন। এই দুটোকে যদি আমরা করি, তাহলে সামেশান H-এর ভ্যালু আমরা এরকমই পাবো, M1R1 cos θ1 প্লাস M2R2 cos θ2 প্লাস M3R3 cos θ3 প্লাস M4R4 cos θ4, এবং যদি আমরা ভার্টিক্যালি দেখি তাহলে সাইনগুলোকে অ্যাড করে করে যাব। তো ফাইনালি আমরা সামেশান V এবং সামেশান H এইটা পেয়ে যাব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে রেজাল্টেন্ট। দেখো আমাদের দুটো ফোর্স আমরা পেলাম, মানে সবগুলো ফোর্সকে নিউট্রাল করে আমরা সামেশান V সামেশান H পেয়ে গেলাম। এখন এইটাকে যদি রেজাল্টেন্ট করি, কেন না আমরা জানি যে দুটো ফোর্স যদি এরকম মিউচুয়ালি পারপেন্ডিকুলার এরকম জায়গাতে কাজ করে, তাহলে সেই জায়গাতে তাদের একটা রেজাল্টেন্ট থাকে, যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেই হয়, ঠিক আছে, যদি ইকুয়াল ফোর্স হয়। যদি ইকুয়াল ফোর্স না হয় তাহলে সেক্ষেত্রে থিটার ভ্যালুটা চেঞ্জ হয়। তো যাই হোক, যদি রেজাল্টেন্ট বের করতে চাই, রেজাল্টেন্ট বের করতে গেলে আমাদের নর্মাল ফর্মুলা যেটা ছিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে ছিল, সেটা হচ্ছে √ সামেশান FH² প্লাস সামেশান FV²। তো সেই ফর্মুলা থেকে আমরা রেজাল্টেন্ট ফোর্সটা পেয়ে যাব। রেজাল্টেন্ট পাওয়ার পরে আমরা সেখান থেকে এই রেজাল্টেন্টটা কত অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে, হরাইজন্টাল অ্যাক্সিসের সঙ্গে কতটা অ্যাঙ্গেলে আছে সেটা বের করার জন্য tan θ =
সামেশান ভি ডিভাইড বাই সামেশান এইচ, এই ফর্মুলায় ফেলবো। ফেললে সেখান থেকে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ সামেশান ভি বাই সামেশান এইচ, এখান থেকে আমরা থিটাটা পেয়ে যাব। ঠিক আছে, তো এবারই আসছে এরই নিউমেরিক্যাল। এখানে বলেছে 4 masses m1, m2, m3 and m4 having their radius of rotation as 200 mm, 150 mm, 250 mm and 300 mm। চারটে মাস আছে যাদের যে মাসটা একটা স্যাপ থেকে যথাক্রমে 200, 150, 250 এবং 300 মিলিমিটার ডিস্টেন্সে আমরা রেখেছি। ঠিক আছে, এখন এই মাসগুলো যে আছে, মাসগুলোর ভ্যালু দিয়ে দিয়েছে। প্রথমটা হচ্ছে 200 কেজি, তারপরে আছে 300 কেজি, তারপরেরটা আছে 240 কেজি এবং তারপরেরটা আছে M4 এর ভ্যালু আছে 260 কেজি। ঠিক আছে, আর এদের অ্যাঙ্গেলগুলো দিয়ে দিয়েছে। প্রথমের অ্যাঙ্গেল যেটা আছে সেটা 0 ডিগ্রি, তারপরের অ্যাঙ্গেল আছে 45 ডিগ্রি, তারপরের অ্যাঙ্গেল আছে মানে থিটা 3 ভ্যালুটা আছে থিটা 2 থেকে মানে M2 থেকে আরও 75 ডিগ্রি দূরে। তার মানে M1 থেকে হবে সেই জিনিসটা 75 প্লাস 45, এবং M4 যে মাসটা আছে সেটা আছে M3 থেকে 135 ডিগ্রি দূরে। তাহলে M3 থেকে 135 ডিগ্রি দূরে আছে মানে সে অবশ্যই থিটা যেটা আছে M1 থেকে ক্যালকুলেশন যদি আমরা করি, তাহলে M3 থেকে সে যদি 135 ডিগ্রি দূরে থাকে, তাহলে সে অ্যাকচুয়াল যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে হরাইজন্টাল অ্যাক্সিসের সঙ্গে মানে M1 এর সঙ্গে, সেটা হচ্ছে 120 প্লাস 135, দ্যাট ইজ 255। ঠিক আছে, মানে সবগুলো অ্যাঙ্গেল মানে আমাদের বেসিক ফান্ডা আছে, সব অ্যাঙ্গেলগুলো আমরা একটা জায়গা থেকে কাউন্ট করার চেষ্টা করব। M1 যেখানে আছে সেই জায়গা থেকে অ্যাঙ্গেলগুলোকে আমরা দেখে যাব। ঠিক আছে, তো এদিক থেকে R1, R2, R3 যেটা আমাদের মিলিমিটারে দেওয়া ছিল তাকে আমরা মিটারে কনভার্ট করলাম। 0.2 মিটার পেলাম আমরা R1 এর ভ্যালু, R2 এর ভ্যালু পেলাম 0.15 মিটার, R3 এর ভ্যালু পেলাম 0.25 মিটার এবং R4 এর ভ্যালু পেলাম 0.3 মিটার। এইবার আমাদের এক কোশ্চেনে একটা দিয়ে দিয়েছে যে এই সিস্টেমটাকে ব্যালেন্স করার জন্য আমি কত মাস ইউজ করব, পার্টিকুলার একটা মাস আমি ইউজ করছি, সেই মাসটা ওই সেন্টারটা থেকে শ্যাফটের সেন্টার থেকে 0.2 মিটার দূরে বা 200 মিলিমিটার দূরে আমি রাখবো। আমাদের সেই মাসটাকে শুধু বের করতে হবে। তো সেই অ্যানালিটিক্যাল মেথডে যদি আমরা দেখি, তো এখান থেকে আমাদের যেটা কথা ছিল যে আমাদের দুটো কম্পোনেন্ট হবে, মানে প্রত্যেকটা যে মাস আছে মাসের দুটো করে কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট এবং হরাইজন্টাল কম্পোনেন্ট হবে। তো সেইগুলোকে আমরা অ্যাডিশান করছি। প্রথমে আমরা ভার্টিক্যাল কম্পোনেন্টসগুলোকে অ্যাড করছি। তো ফর্মুলা হচ্ছে M1 R1 সাইন থিটা 1 প্লাস M2 R2 সাইন থিটা 2, M3 R3 সাইন থিটা 3 এবং M4 R4 সাইন থিটা 4। ঠিক আছে, যেখানে থিটা 1 এর ভ্যালু, থিটা 2 এর ভ্যালু, থিটা 3 এর ভ্যালু এবং থিটা 4 এর ভ্যালু আমরা কিন্তু অলরেডি বের করে ফেলেছি। সেইগুলো বসানোর পরে আমরা আলটিমেট যেটা পাবো, সামেশান ভি এর ভ্যালু পাচ্ছি 8.439 কেজি মিটার। ঠিক আছে, এবং সামেশান এফ এইচ এর ভ্যালু যদি আমরা দেখি, তাহলে আমরা M1 R1 cos থিটা 1 প্লাস M2 R2 cos থিটা 2, M3 R3 cos থিটা 3 এবং M4 R4 cos থিটা 4, এদের থিটা 1, থিটা 2, থিটা 3, থিটা 4 এর ভ্যালু আমাদের জানা আছে, যেখানে থিটা 1 0 ডিগ্রি, থিটা 2 এর ভ্যালু ছিল 45 ডিগ্রি। তো এইভাবে আমরা বসানোর পরে সমস্ত যে ভ্যালুটা পেলাম সামেশান এইচ এর ভ্যালু, সেটা হচ্ছে 21.63 কেজি মিটার। তাহলে আমরা সামেশান ভি পেয়ে গেলাম, সামেশান এইচ পেয়ে গেলাম। এবার আমরা রেজাল্টেন্ট ফোর্সটা বের করে নেব। রেজাল্টেন্ট ফোর্সটা কি? অ্যাকচুয়ালি রুট ওভার সামেশান ভি স্কোয়ার প্লাস সামেশান এইচ স্কোয়ার। ঠিক আছে, তো সেটা করার পরে আমরা রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু পেলাম 23.2 কেজি মিটার। রেজাল্টেন্ট ফোর্স যখন আমরা পেয়ে গেছি, তাহলে আমাদের একটা জিনিস ক্লিয়ার হলো, আমরা যে ব্যালেন্সিং মাসটা ইউজ করছি সে আমাদের যে পরিমাণ ফোর্স দেবে সেই ফোর্সটার ভ্যালু আমরা পেলাম 23.2। মানে রেজাল্টেন্ট যে মাসটা আমাদের আছে, যে মাসটা আমরা ইউজ করছি আননোন মাস, সেই আননোন মাস যে পরিমাণ ফোর্স দেবে সেইটাই রেজাল্টেন্টের সঙ্গে সমান হবে। সেইটা আমরা পেলাম 23.2 কেজি মিটার। এবারে রেজাল্টেন্ট যে মাসটা আছে সেখানে আমরা বলতে পারি নিঃসন্দেহে M ইন্টু আর,
ইকুয়াল টু 23.2। সো এম ইন্টু আর দিস ইকুয়াল টু 23.2। এখান থেকে আর এর ভ্যালু আমাদের দেওয়া আছে, মানে আননোন মাসটা আমরা 200 মিলিমিটার দূরে রাখবো। তাহলে সেই জায়গাতে আর এর ভ্যালুটা আমরা মিটারে কনভার্ট করে বসিয়ে দিলাম। বসানোর পরে এম বা মাসের ভ্যালু, মানে আননোন মাসের ভ্যালুটাও কিন্তু আমরা 116 কেজি পেয়ে গেলাম। এইবার ব্যাপার হচ্ছে এই আননোন মাসটা আমরা অবশ্যই 200 মিলিমিটার দূরে রাখছি এবং তার ভ্যালুও পেয়ে গেলাম যে 116 কেজি। কিন্তু এটা কতটা অ্যাঙ্গেল জুড়ে থাকবে, কতটা অ্যাঙ্গেল থাকবে হরাইজন্টালের সঙ্গে, সেইটা বের করার জন্য আমাদের ওই tan থিটা ইকুয়াল টু সামেশান এফ ভি ডিভাইড বাই সামেশান এফ এইচ এই ফর্মুলাতে ফেলে আমরা থিটার ভ্যালুটা আলটিমেট এখান থেকে বের করতে পারবো। ঠিক আছে, যেখানে সামেশান ভি এর ভ্যালুটাও বসিয়ে দেবো, সামেশান এইচ এর ভ্যালুটা বসিয়ে দেবো এবং তার ট্যান ইনভার্স করে ফেলবো এই টোটাল রাশিটার। করলে আমরা থিটার ভ্যালুটা এখান থেকে পেয়ে যাব। নেক্সট কোশ্চেন বলছে a circular disc rotating around a vertical spindle has the following masses। মানে 3টে মাস আমাদের দেওয়া আছে, এই 3টে মাসের সমস্ত ডিটেলস দেওয়া আছে। মাসের ভ্যালু কত আছে, মাসটা কতটা ডিস্টেন্সে আছে এবং কত অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে প্রত্যেকটা মাস। ঠিক আছে, আমাদের আননোন যে মাসটা থাকবে, মানে ব্যালেন্সিং যে মাসটা আমাদের থাকবে, সেই মাসটাকে বের করতে হবে। ব্যালেন্সিং মাস যেটা আছে সেই ব্যালেন্সিং মাসটা এক্ষেত্রে মানে শ্যাফট থেকে 262.5 মিলিমিটার দূরে রেখেছি। ঠিক আছে, তাহলে প্রথমে যেগুলো গিভেন ডেটা যেগুলো আছে, প্রথমত M1 এর ভ্যালু দেওয়া আছে, M1 এর ভ্যালু দেওয়া আছে 2.5 কেজি। M1 এর যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি এবং M1টা শ্যাফট থেকে 260 মিলিমিটার দূরে আছে। M2-র অ্যাঙ্গেল আছে 60 ডিগ্রি, M2-র ভ্যালু আছে 3.5 কেজি এবং M2 300 মিলিমিটার দূরে আছে শ্যাফট থেকে। M3-র ভ্যালু আছে 5 কেজি, M3-র অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে 150 ডিগ্রি আর 225 মিলিমিটার দূরে আছে শ্যাফট থেকে M3। তো এই জায়গাতে সামেশান এফ ভি যদি আমরা বের করি তাহলে সেই ভার্টিক্যাল কম্পোনেন্টসগুলো, মানে সাইন কম্পোনেন্টসগুলো সব অ্যাড হবে। M1 R1 সাইন থিটা 1 প্লাস M2 R2 সাইন থিটা 2 প্লাস M3 R3 সাইন থিটা 3। তো এইখানে M1 এর ভ্যালু, R1 এর ভ্যালু এবং থিটার ভ্যালু, M2-র ভ্যালু, R2-র ভ্যালু এবং থিটা 2-র ভ্যালু, এই সমস্ত জিনিসগুলোকে বসানোর পরে আমরা আলটিমেট যেটা পাচ্ছি সেটা হচ্ছে সামেশান ভি, মানে ভার্টিক্যাল কম্পোনেন্টসগুলোকে অ্যাড করলে যেটা পাচ্ছি 1.471 কেজি মিটার। ঠিক আছে, একইভাবে যদি আমরা সামেশান এইচটাকেও বের করে ফেলি, এই একই রকম ফর্মুলা দিয়ে বের করবো এবং রেজাল্টেন্ট ফোর্স যদি আমরা দেখি, রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু আমরা পেলাম এখানে 1.484 কেজি মিটার। ঠিক আছে, মানে এখানে আমরা দেখেছি সামেশান ভি এর ভ্যালুটা এইভাবে বের করেছি সাইন কম্পোনেন্টসগুলোকে অ্যাড করে। তো তোমরা কস কম্পোনেন্টসগুলোকেও এই একইভাবে অ্যাড করবে। অ্যাড করলে যেটা হবে সেটার রুট ওভার প্লাস সামেশান ভির সেটার স্কোয়ার প্লাস সামেশান ভি স্কোয়ার, টোটালটার রুট ওভার করলে যেটা পাবো রেজাল্টেন্ট ফোর্স, সেটার ভ্যালু আমরা এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে 1.484 কেজি মিটার। ঠিক আছে, এবার রেজাল্টেন্ট ফোর্স মানে আমরা জানি যে ব্যালেন্সিং যে মাসটা আছে সেইটা ইন্টু এই ব্যালেন্সিং মাসটা শ্যাফট থেকে কত দূরে আছে সেই রেডিয়াস মাল্টিপ্লাই যদি আমরা করি তাহলে সেটাই আসছে আমাদের অ্যাকচুয়াল রেজাল্টেন্ট ফোর্স। সো এম ইন্টু আর, এম মানে হচ্ছে ব্যালেন্সিং মাস, ইন্টু আর মানে ডিস্টেন্স বিটুইন ব্যালেন্সিং মাস অ্যান্ড শ্যাফট, ইকুয়াল টু 1.484 কেজি মিটার। এখান থেকে মাসের ভ্যালুটা আমরা পেলাম 5.653 কেজি। এবার ওটা কতটা অ্যাঙ্গুলার ডিস্টেন্সে আছে হরাইজন্টাল অ্যাক্সিস থেকে, সেটা হচ্ছে ট্যান ইনভার্স সামেশান ভি ডিভাইড বাই সামেশান এইচ। তাহলে ট্যান ইনভার্স সামেশান ভির ভ্যালু হচ্ছে 1.471 এবং সামেশান এইচের ভ্যালু হচ্ছে 0.2007। এখান থেকে আমরা পেলাম 82 ডিগ্রি, 82.23 ডিগ্রি অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো থিটার ভ্যালুটা আমরা পেলাম হরাইজন্টাল অ্যাক্সিস থেকে 82.23 ডিগ্রি দূরে আছে। ঠিক আছে, এবার M1 থেকে কত দূরে হবে, আমরা থিটা পেয়ে গেছি,
থিটা আমরা পেয়ে গেছি যে হরাইজন্টাল অ্যাক্সিস যেটা আছে তার সেখান থেকে এতটা দূরে আছে 82.23। তাহলে এই জায়গায় আরও 180 আমরা যদি অ্যাড করি, মানে M1টা আছে তার ঠিক মানে একদম M1 থেকে অ্যাঙ্গেল স্টার্ট হচ্ছে, তাহলে M1 থেকে যদি আমরা দেখি তাহলে 180 প্লাস 82.23 করলে আমরা টোটাল আমরা ডিরেকশানটা পেয়ে যাচ্ছি M1 থেকে কতটা দূরে আছে। ঠিক আছে, এবারও জানতে চেয়েছে ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট ফোর্সের ম্যাগনিটিউড যদি আমরা দেখি, মানে সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা আছে সেই সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালুটা যদি বের করি সেটা হচ্ছে M ওমেগা স্কোয়ার আর। খুব সিম্পল ব্যাপার, যেখানে M এর ভ্যালু হচ্ছে 5.653 আর ওমেগার ভ্যালু হচ্ছে 2πn ডিভাইড বাই 60। এবারে এন এর বা আরপিএম এর ভ্যালু হচ্ছে 250, সো 2π ইন্টু 250 ডিভাইড বাই 60 তার স্কোয়ার ইন্টু আর এর ভ্যালুটা আমাদের কোশ্চেনেই দেওয়া ছিল, আমরা দেখো এখানেই দেখতে পাবে কোশ্চেনে দেওয়া ছিল 262.5 মিলিমিটার। তো একে আমরা মিটারে কনভার্ট করে নিয়েছি। ঠিক আছে, মিটারে যখন আমরা কনভার্ট করেছি আলটিমেট আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 0.2625। এবার এই সবগুলোকে ক্যালকুলেশন করার পরে আমরা টোটাল নেট ফোর্স যেটা মানে সেন্ট্রিফিউগাল ফোর্স সেটা পাচ্ছি 1017 নিউটন। সো 1017 নিউটন হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। ঠিক আছে, এই কতগুলো কোশ্চেনই করো, এগুলোই ইম্পর্ট্যান্ট আছে। বেস্ট অফ লাক।